রাই কোনো মতেই ওর দাদাভাইকে নিজ পায়ে দাঁড়া হওয়া অবস্থায় দেখতে চায় না বলে মিথ্যে অপবাদ রাইয়ের কাঁধে চড়িয়ে দিল রাইয়ের দাদাভাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের দাদাভাই বারবার করেই রাইয়ের বৌমনিকেও বলতে থাকে ঘরে বসে যে, দেখো মিষ্টি, আমি তোমাকে কিন্তু বারবার করে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তুমি কোনো মতেই কিন্তু তোমার ননদিনীর কাছে গিয়ে এই বিষয়ে কোনো রকম কোনো কথা বলবে না বা ওকে কোনো তথ্যও দিবে না। আমার ভালোটা আমাকেই বুঝতে দাও। আর তোমার যদি আমার সাথে যাতায়াত করতে এতই প্রবলেম হয় তাহলে তুমিও বরঞ্চ আমার সাথে কাল থেকে যেও না, কিন্তু তার সাথে তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, তুমি রাইয়ের কাছে এই বিষয়ে কোনো রকম কোনো কথা বলবে না। তখন এই কথা বলা মাত্রই রাইয়ের বৌমনি বলতে থাকে যে, আচ্ছা বিক্রম, তুমি সব কী বলছো বলো তো? আজকে যে ডাক্তার বললো যে এত বড় একটা সার্জারি করতে হবে, সেটা অবশ্যই তোমার মায়ের জানার দরকার আছে, তাই না? আর তোমার পরিবারের লোকেরা তোমার শুভাকাঙ্ক্ষী, তোমার শত্রু না, তোমার সেটা বুঝতে হবে। তুমি এরকম করে রাইকে কেন নিজের শত্রু মনে করছো বলো তো? রাইয়ের কী লাভ হবে তোমাকে এরকমভাবে অবস্থায় দেখে? তখন এই কথা বলা মাত্র রাইয়ের দাদাভাই বলতে থাকে, কেন তুমি বুঝতে পারছো না? ও এখন বাড়ির কর্তি সেজে বসে আছে। ও তো খুব ভালো করে জানে যে একবার যদি আমি নিজের পায়ে দাঁড়া হয়ে যাই তখন তো আমি নিজেই গোটা সংসারের হাল ধরবো, তাই না? তখন তার ওর কথা চলবে না, তাই না? ওর তো কদর কমে যাবে এই বাড়িতে। ও সেটার জন্যই এখন দেখবে আমার ট্রিটমেন্টে হাজারো রকমের বাধা সৃষ্টি করার চেষ্টা করবে। তুমি আমার এই কথাটা মিলিয়ে নিও। ওদিকে এটা বলতে না বলতেই রাই হঠাৎ করে চলে আসে ওর দাদাভাইয়ের রুমে আর বলতে থাকে, কী রে দাদাভাই, তুই আজকে নাকি ডাক্তারের কাছে গিয়েছিলিস, অন্য ডাক্তারের কাছে, সে নাকি সময় পাল্টিয়েছে। কই, আমি তো সেরকম কোনো নিউজ পাইনি। আর অনেক দিন হয়ে গেছে যে ডাক্তারের কাছে আসলে তোকে নিয়ে যাওয়া হয় না। আমি ভাবছিলাম, কিন্তু এবার নেক্সট টাইম তুই যখন চেক আপে যাবি না, তখন আমি তোর সাথে যাবো। তখন এই কথা বলা মাত্রই রাইয়ের দাদাভাই হঠাৎ করে রাইয়ের সামনে হাত জোর করে বলতে থাকে যে, দোহাই তোর রাই, প্লিজ তুই আর আমাকে নিয়ে ভাবিস না, এত মাথা ঘামানো না আমার একদম সহ্য হয় না। তোর এই ভালো মানুষই সাজার এই অভিনয়টা না তুই বরঞ্চ মা স্রোত ওদের সামনে গিয়ে দেখাস, আর পারলে তোর বৌমনির সামনেও দেখাতে পারিস, কারণ ওরা সকলে মিলে তোর এই অভিনয়ের উপরে বিশ্বাস করবে। আমি মোটেও বিশ্বাস করবো না। আমাকে আমার হালে ছেড়ে দে, আমাকে আমারটা বুঝতে দে। ওদিকে রাই ওর বৌমনিকে বলতে থাকে যে, বৌমনি দাদাভাই হঠাৎ করে কী হয়ে গেল বলতে পারো আমাকে? আর তোমরা কোথায় বা গিয়েছিলে বলো তো? আমি তো সেই তোমরা এসেছো পর থেকে আমি অপেক্ষা করছিলাম যে কখন তোমাদের কাছে এসে আমি জিজ্ঞেস করবো। ওদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে, আহ বিক্রম, তুমি এরকম করে কেন বলছো বলো তো? মেয়েটা ক্লান্ত হয়ে অফিস থেকে ফেরার পরও তোমার কথা ভাবছে। তুমি একবার ভাবতে পারছো যে এরকমই বা কজন করে বলো তো? ও তো যথেষ্ট পরিমাণে তোমার জন্য ভাবে, তাহলে ওকে যদি না বলে তা কাকে বলবো? তখন বিক্রম বলতে থাকে যে, দেখো মিস্টার, আমি তোমাকে বারবার করে ওয়ার্ন করেছি, একটু আগেও আমি তোমাকে বুঝিয়ে যে আমি রায়ের কোনো রকম কোনো সহানুভূতি চাই না। তখন রায়ের বৌমনি বলতে থাকে যে, আসলে অন্য একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, সে বলেছে যে তোমার দাদাভাইয়ের এক্ষুনি সার্জারি করাতে হবে, আর যদি আমরা সার্জারিটা করাই তাহলে হয়তো বা তোমার দাদাভাই আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে, আর সেটার জন্যই আসলে আমরা সেই ডাক্তারের কাছে কনসাল্ট করার জন্য গিয়েছিলাম। তখনই রাই বলতে থাকে যে, হঠাৎ করে এতদিন বাদে এরকম একটা সহৃদয় ব্যক্তি কে উদয় হলো বলো তো বৌমনি? আমার তো বেশ সন্দেহ হচ্ছে, তার অন্য কোনো উদ্দেশ্য তো নেই তো? না মানে আমি বলতে চাচ্ছি, তোমরা যাচাই বাছাই করেছো তো? সেই কথা শোনা মাত্রই রায় দাদাভাই বলতে থাকে যে, দেখেছো তো, আমি বললাম না, উনি এক মহারানী গোয়েন্দা এসে হাজির হলেন, এখন উনি গোয়েন্দাগিরি ওনার শুরু করবেন। শোন রাই, আমি যথেষ্ট পরিমাণে আমার বয়স হয়েছে, আর আমি কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমি বুঝতে শিখেছি। তোর যেটা ঠিক মনে হবে সেটা আমার বেঠিক মনে হবে, সেরকমটাই স্বাভাবিক, তাই না? আমাদের মত কোনোদিনও মিলবে না। তাই তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুই প্লিজ এই বিষয়ে নিজের মাথাটা ঘামাস না, আর আমাকে এরকম বিরক্তও করিস না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।